বাচ্চাদের পুতুল অনেক প্রিয়। আমারও ছোটবেলায় পুতুল অনেক প্রিয় ছিল। কিন্তু এখন আমি পুতুল ঘৃণা করি। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার সাথে এমন এক ঘটনা ঘটেছে, যেটার পর থেকে পুতুল দেখলেই ভয়ে আমার কলিজা শুকিয়ে যায়। ওই ঘটনা আমাকে এতটা ট্রমাটাইজ করেছে যে সেগুলো মনে হলে আমি নিজেকে সামলাতে পারি না। আমার যখন ৮ বছর বয়স, তখন আমি অন্য সব মেয়েদের মতোই জীবনযাপন করছিলাম। একদিন আমি আমার বাবা মায়ের সাথে হোকাইওতে ঘুরতে গিয়েছিলাম। এটা আমাদের পরিবারের সাথে একসাথে প্রথম ঘুরতে যাওয়া। আমার বাবা আমাকে অনেক খেলনা কিনে দিয়েছিলেন। একদিন আমরা সবাই মিলে একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। মন্দিরটি অনেক দৃষ্টিনন্দন ছিল। চারপাশে অনেক মূর্তি আর দৃষ্টিনন্দন স্থাপনা ছিল। এটা দেখে আমরা চমৎকৃত হচ্ছিলাম। কিন্তু এই মন্দিরটার আরেকটা নাম ছিল ওকিকোর ভুতুরে বাড়ি। আসলে নামটা খুবই অদ্ভুত লাগছিল আমার। আমি বুঝতে পারছিলাম না এমন নাম হওয়ার কারণ কি। বাবা তখন বললেন, এটা ঋষিদের তীর্থস্থান, ভয় পাওয়ার কিছু নেই। বাবার কথা শুনে আমি একটু ভরসা পেলাম। তাই আমার মন থেকে ভয়ের অনুভূতিও চলে গেল। হঠাৎ করে আমি আমার সামনে একটা পুতুল দেখতে পেলাম, আর পুতুলটা আমার খুব পছন্দ হয়ে গেল। তাই আমি চুপচাপ আমার মায়ের ব্যাগে পুতুলটা রেখে দিয়েছিলাম, যেটা কেউ জানতে পারিনি। যখন ঋষিরা ধ্যানে মগ্ন ছিলেন তখন আমি এই চুরিটা করি। আমি জীবনে আর কখনো চুরি করিনি, আর চুরি করার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু কেন যে আমি নিজেকে আজকে আটকাতে পারিনি। মনে হয়েছে যেন এক অদৃশ্য শক্তি আমাকে দিয়ে এটা করতে বাধ্য করেছে। আমরা যখন হোটেলে ফিরে এলাম, আমি আমার মায়ের ব্যাগ থেকে এটাকে বের করি। আমার মা যখন এটা দেখলেন, তখন তারা অনেক অবাক হয়ে গিয়েছিলেন এবং আমাকে জিজ্ঞেস করছিলেন আমি এটা কেন চুরি করে নিয়েছি। আমার মা তখন বাবাকে বললেন, এটাও কিভাবে করলো, তুমি এখনই এটা ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু আমি আমার মাকে বললাম, আমি এটা দিব না, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার কাছেই থাকবে। আমি পুতুলটার জন্য অনেক জেদ করছিলাম। আমার বাবা তখন আমার মাকে বোঝালেন। আমার বাবা বললেন, ঠিক আছে, যখন ওর এটা এতই পছন্দ, আমরা এটার টাকা ঋষিদের দিয়ে দিব, তাহলেই হবে। কিছুক্ষণ পর আমার বাবা ফোন বের করে কল করলেন ঋষিদের। কথা বলার পরে বাবা জানালেন ঋষিরা টাকা নিতে রাজি হননি। এর সাথে এটাও বললেন এই পুতুল যেভাবে গিয়েছে সেভাবেই চলে আসবে। কিন্তু আমরা কেউ এই কথার অর্থ বুঝতে পারছিলাম না। পরে আমাদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। এত কিছুর দিকে আমার কোনো খেয়াল ছিল না। আমি এই পুতুলটা পেয়ে এতটাই খুশি ছিলাম, অন্যদিকে তাকানোর সময় ছিল না। আমি আমার বাবাকে খুশিতে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি এই পৃথিবীর বেস্ট বাবা, থ্যাংক ইউ সো মাচ বাবা। এই পুতুলটা চোখ ধাঁধানো ছিল। জাপানিজ ট্রেডিশনাল পোশাক কিমোনো পরেছিল, আর পুতুলটার চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। এটার চুলগুলো অনেকটা আমার চুলের মতোই ছিল। আমি দিনের বেশিরভাগ সময় এই পুতুলটার সাথেই কাটাতাম। আমি সব সময় এটার চুল আঁচড়াতাম, এটা আমার খুব ভালো লাগতো। যখন আমি এটার চুল আঁচড়াতাম আমার মনে হতো এগুলো আসল চুল। আমি ওকিকোকে আমার সাথে নিয়ে ঘুমাতাম। একদিন রাতে আমি যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিলাম, তখন আমার মা রুমের লাইট অফ করতে এলেন। আমি তাকে ল্যাম্প লাইটটা লাগিয়ে রাখতে বললাম, কারণ আজকে আমি একটা ভূতের মুভি দেখেছিলাম, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম। হঠাৎ ওকিকোর মুখে লাইট জ্বলে উঠল। একবারের জন্য আমার মনে হলো পুতুলটা আমার দিকেই তাকিয়ে আছে। আমি এই ব্যাপারটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম আর ভাবলাম লাইট অফ করে ঘুমালে হয়তো ভয় কম লাগবে। হঠাৎ রাত ৩টায় আমার ঘুম ভেঙে গেল। আমি পাশে তাকিয়ে দেখি ওকিকো আমার সাথে নেই, কিন্তু আমার চোখে অনেক ঘুম ছিল। তাই আমি আর উঠে গিয়ে চেক না করে আবারও ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি যে পুতুলটা আমার সাথেই আছে। তাই আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে হয়তো আমি রাতে স্বপ্ন দেখেছিলাম। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, এই পুতুলের চুলগুলো একটু বড় ছিল আর পুতুলের গা ভিজা ছিল। আমি ভালোভাবে আমার জামা কাপড় দেখছিলাম যে আমি বিছানায় হিসু করে দিয়েছি কিনা, কিন্তু বিছানা একদম শুকনা ছিল। কিন্তু যে বালিশে পুতুলটা শুয়েছিল সেটা ভিজা ছিল, আর আশেপাশে সবকিছু ভিজা ছিল যেখানে পুতুলটা শুয়েছিল। আমি আশেপাশে খুঁজতে লাগলাম পানি কিভাবে এলো। তখন আমি ফ্লোরে তাকিয়ে দেখি ফ্লোর ভিজা। আমি পানিটাকে অনুসরণ করতে করতে বাথরুমে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি আমার মা বাথরুমের ফ্লোরে পড়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার মা মারা গিয়েছে, আর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু একটু পরে বুঝতে পারলাম আমার মা শুধু অজ্ঞান হয়েছে।
মা একটু পরে ফ্লোর থেকে উঠলেন। তারপর আমাকে বললেন তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তারপর ফ্লোরে মাথা বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। আমার বাবা আমার মাকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলেন। যেহেতু আমার বাবা মা হসপিটালে ছিলেন, তাই আমি অকিকোর সাথে বাসায় একা ছিলাম। আমি সময় কাটানোর জন্য টিভি দেখা শুরু করলাম। হঠাৎ টিভির চ্যানেল নিজে নিজে চলা শুরু হলো, যেন রিমোট দিয়ে কেউ বারবার চ্যানেল পাল্টাচ্ছে। আমি রিমোটটা খুঁজতে লাগলাম। হঠাৎ আমি তাকিয়ে দেখি এটা অকিকোর নিচে। আমি ভাবলাম হয়তো অকিকোর ভরের কারণে বারবার চ্যানেল চেঞ্জ হচ্ছিল। আমি টিভি অফ করে দিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম কে যেন অদ্ভুতভাবে হাসছে। হাসিটা খুব ভয়ানক লাগছিল। ভয়ে আমি তাড়াতাড়ি অকিকোকে হাতে নিয়ে নিলাম। হঠাৎ আমি তাকিয়ে দেখি অকিকো হাসছে। আমি কখনো অকিকোকে এভাবে হাসতে দেখিনি। আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার হাত থেকে পুতুলটা নিচে পড়ে গেল। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। আমি হোটেলের লবিতে গিয়ে বসে রইলাম আর আমার বাবা মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আমার বাবা মা যখন ফেরত আসলেন, তারা আমাকে জিজ্ঞেস করলেন আমি এখানে কি করছি। আমি ভয়ে ভয়ে বাবাকে অকিকোর সব কথা খুলে বললাম। আমি এই পুতুলটাকে এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি আমার বাবাকে বললাম এটাকে আলমারির ভেতর রেখে দিতে। আমার বাবা আমার অবস্থা বুঝলেন এবং কোনো প্রশ্ন না করেই এটাকে আলমারির ভেতর রেখে দিলেন। ওই দিনের পর থেকে আমার মা বাবাও অকিকোকে সন্দেহ করছিলেন। তারা খেয়াল করছিলেন এই পুতুলের চুলগুলো ক্রমাগত বড় হচ্ছিল। আমার মা তখন জানালেন যেদিন তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন, ওই দিন তিনি বাথরুমে এই পুতুলটাকে দেখেছিলেন। কিন্তু আমরা সবাই তখন অনেক বড় ধাক্কা খেলাম যখন দেখলাম এই পুতুলটা আলমারি থেকে বাইরে চলে এসেছে। এবার এটা পুরো ঘরে ঘোরাঘুরি করছিল। আমার বাবা এটাকে হোটেলের বাইরে ডাস্টবিনে ফেলে আসেন। কিন্তু আমরা সবাই আরো ভয় পেয়ে যাই যখন আমরা দেখি এই পুতুলটা আবারও হোটেল রুমে ফিরে এসেছে। আমরা সবাই সেদিন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা ওই দিন সবাই একসাথে এক রুমে ঘুমিয়েছিলাম। আমার বাবা বললেন আজকের রাতটা কষ্ট করো, আমি কালকে সকালে এই পুতুলটাকে মন্দিরে দিয়ে আসবো। আমরা সবাই ঘুমিয়ে গেলাম। হঠাৎ দরজায় কে যেন জোরে জোরে আঘাত করছিল। মাঝরাতে এই শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো কে যেন দরজায় বারবার আঘাত করছে। আমি উঠে আমার মাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মা অনেক গভীর ঘুমে ছিল, তাই আমার মা কোনো কথাই শুনতে পাচ্ছিল না। আমার বাবাও অন্য পাশে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। আমি হঠাৎ শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে আর আমাকে বলছে দরজাটা খুলতে। আমি বিছানা থেকে উঠলাম আর দরজার দিকে যাওয়া শুরু করলাম। আমি সম্মোহিত হয়ে সামনের দিকে চলছিলাম, যেন আমার পা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি দরজার কাছে গিয়ে হাতটা বাড়ালাম। আমি চাচ্ছিলাম না দরজাটা খুলতে, কিন্তু আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার হাতটা নিজে নিজেই দরজার নবের দিকে চলে যাচ্ছিল। যেই আমি দরজার নব ধরতেই যাব, কে যেন আমার হাতটা ধরে ফেললো। তাকিয়ে দেখি আমার বাবা আমার হাতটা ধরেছেন। আমার বাবা প্রচণ্ড রেগে গিয়েছিলেন আর অকিকোকে বকে যাচ্ছিলেন আর বলছিলেন আমাদের পরিবার থেকে দূরে থাকতে। আমার বাবার চিৎকারে আমার মার ঘুম ভেঙে যায়। মা বাবাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন। হঠাৎ দরজার উপাস থেকে সজোরে দরজার উপর লাথি পড়ল। আমার বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি হাতে একটা কেচি নিলেন আর দরজাটা খুলে অকিকোর চুল ধরে চুল কেটে ফেললেন। পুতুলটা চিৎকার করে উঠল যেন খুব বেশি ব্যথা পেয়েছে আর হঠাৎ মাটিতে পড়ে গেল। সূর্য ওঠার সাথে সাথে আমরা সবাই মন্দিরে পৌঁছে গেলাম। ঋষিরা অকিকোকে নিলেন, তার চুল আঁচড়ালেন এবং তাকে আবারও তার জায়গায় রেখে দিলেন। আমার বাবা ঋষিদের কাছে ক্ষমা চাইলেন। ঋষিরা তখন আমাদেরকে অকিকোর রহস্য জানালেন। অকিকো আসলে একটা মেয়ের নাম, যে এই পুতুলের আসল মালিক। ঘটনাটা 1918 সালের। অকিকোর ভাই তাকে এই পুতুলটা কিনে উপহার দিয়েছিলেন। অকিকোর পুতুলটা এতটাই ভালো লেগেছিল যে সে এই পুতুলটাকে নিজের কাছ থেকে দূরে সরাতো না, সারাক্ষণ নিজের কাছেই রাখতো। কিন্তু দুঃখজনকভাবে অকিকো নামের এই ছোট্ট মেয়েটা হঠাৎ ইয়েলো ফিভারে আক্রান্ত হয় আর মারা যায়। সে যখন মারা যাচ্ছিল তখন সে শক্ত করে তার পুতুলটাকে আঁকড়ে ধরে
ওকিকো যখন মারা গিয়েছিল তখন তার বয়স মাত্র 4 বছর ছিল। মেয়েটার পরিবার মেয়েটার সাথে তার পুতুলটাকেও কবর দিতে চেয়েছিল, কিন্তু তারা তা করতে পারেনি। মেয়ের স্মৃতি হিসেবে এটাকে রেখে দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে তারা খেয়াল করতে লাগলেন এই পুতুলটার মাথার চুল বড় হচ্ছে। তাছাড়া তারা কিছু ভূতুড়ে ঘটনাও ঘটতে দেখছিলেন। তারা তখন বুঝতে পারেন তাদের মেয়ের আত্মা এই পুতুলের ভেতর আটকে গেছে। এর মধ্যে তারা আরো বেশ কয়েকটি ভূতুড়ে ঘটনার সম্মুখীন হন। শেষমেশ আর না পেরে তারা এই মন্দিরে পুতুলটাকে দিয়ে যান। যেহেতু এটার ভিতর তাদের মেয়ের আত্মা ছিল, তারা এটাকে ধ্বংস করতে পারেনি। আর মন্দিরের ঋষিরা তাদের আশ্বাস দেন তারা ওকিকোকে দেখে রাখবেন। কিন্তু যখন কেউ এই পুতুলটাকে নিজের সাথে নিয়ে যায়, পুতুলটা তাদের ক্ষতি করার চেষ্টা করে। ফলে যতবারই কেউ নিয়ে যায়, পুতুলটাকে আবারও একইভাবে ফিরিয়ে দিয়ে যায়। এই পুতুলের চুলকে ল্যাবে নিয়ে টেস্ট করার পর জানা যায় এটা আসলেই মানুষের আসল চুল। আমি এই ঘটনায় এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তখন থেকে পুতুল সহ্য করতে পারতাম না। আমি আমার সব পুতুল ফেলে দিই, আর কখনোই পুতুল দিয়ে খেলিনি। কিন্তু এত বছর পরে এখন এসে আমার মেয়ে পুতুলের জন্য অনেক রিকোয়েস্ট করছে। কিন্তু আমার অতীত জীবনের ভয়ঙ্কর ঘটনার কারণে আমি এখনো পুতুল ভয় পাই। তাই তার জন্য এইবার ক্রিসমাসে আমি কোনো পুতুল আনিনি। সে কান্না করা শুরু করলো। সে হঠাৎ দেখলো রুমের এক কোণে একটা বক্স পড়ে আছে। আমি তো এই বক্স আনিনি, তাহলে এটা এখানে কিভাবে এলো? যাই হোক, সে বক্সটা দেখে অনেক খুশি হলো। সে বক্সটা খুলে ফেললো। বক্সটা খোলার পর সে খুশিতে আত্মহারা হয়ে লাফাতে লাগলো। কিন্তু হঠাৎ আমি বক্সটার দিকে তাকিয়ে দেখলাম বক্সটায় ওকিকো ছিল। ওকিকো ফিরে এসেছে।